পড়ছিলাম মাটির পিঞ্জর, কলমে নুরাইশা মাহানুর। পর্ব সংখ্যা ৩। ভোরের আলোর আভা এখনো আকাশের চূড়ায় পা রাখেনি। এর আগেই ঘুম ভাঙে দৃষ্টির। নিস্তব্ধ সকালের নিস্তরঙ্গতায় সে নিজেই এক টুকরো ভোর। খুব ছোটবেলা থেকেই দিনের প্রথম আলোটা তার চেনা। ভোর হওয়া মানেই দৃষ্টির জেগে ওঠা। আজও তার ব্যতিক্রম হয়নি। ধীরে ধীরে আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে পড়ল দৃষ্টি। আলতো হাতে পরনের শাড়িটা গুছিয়ে নিল। জন্ম থেকেই অভিজাত এক গ্রামীণ পরিবারের কন্যা দৃষ্টি। তাদের পরিবারের এক অলিখিত রেওয়াজ রয়েছে। 10 বছর পেরোলেই মেয়েদের পোশাকে শাড়ি বাধ্যতামূলক। শিশুকাল অবধি যদিও এই নিয়মে কিছুটা ছাড় থাকে, কিন্তু তারপর থেকে সেই রেওয়াজ শিকড়ের মতো গেঁথে যায় জীবনের সাথে। দৃষ্টি সে রীতি মেনে চলে ভক্তির মতো। পায়ে পায়ে ধীর চালে নিজের কক্ষের দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে দৃষ্টি। চারপাশে এখনো নিস্তব্ধতার চাদরে মোড়া গ্রাম। মসজিদ থেকে আজানের সুর ভেসে এসেছে কিছুক্ষণ আগে। কোমল এই ধ্বনি মনকে ছুঁয়ে যাওয়া এক ডাক। সময় ক্ষেপণের অবকাশ নেই কোনো। দ্রুত পায়ে পা মেলায় সে। সোজা কলঘরের দিকে এগিয়ে যায় অজুর প্রস্তুতিতে। ঠান্ডা পানির স্পর্শে এক প্রশলা প্রশান্তি নামে শরীর জুড়ে। অজু শেষ করে যখন নিজের কক্ষে ফিরবে, ঠিক সেই মুহূর্তেই কানে আসে অস্পষ্ট এক ফিসফিস শব্দ। নিস্তব্ধ ভোরে এমন শব্দ অনাহুত ঢেউ তোলে মন জোরে। থমকে দাঁড়িয়ে চারপাশে একবার ভালো করে নজর বুলানোর চেষ্টা করে দৃষ্টি। আলো তখনও পুরোপুরি ফোটেনি। আবছা আকাশে মিশে আছে অন্ধকারের শেষ ছায়া। শত চেষ্টা করেও আশেপাশে কিছু চোখে পড়ল না তার। অতঃপর আর দেরি না করে ভেতরে ফিরে যায় দৃষ্টি। নামাজের সময় আর সৃষ্টিকর্তার সান্নিধ্যের চাইতে বড় কিছুই নয় এই মুহূর্তে। দৃষ্টি ধীরে ধীরে পরম মনোযোগে নামাজ শেষ করে। প্রতি রাকাতের পর সে আরও গভীরে ডুবে যায় এক আত্মিক নির্জনতায়। নামাজ শেষ হলে দুহাত তোলে আকাশের দিকে। ভেজা চোখে মোনাজাতে ডুবে যায় সে। কণ্ঠে কোনো শব্দ নেই, শুধু হৃদয়ের কান্না আল্লাহর কাছে নিঃশব্দ নিবেদন। কেঁদে কেঁদে নরম কাঁপা কাঁপা কণ্ঠে তার মা বাবার জন্য দোয়া করে। সেই প্রার্থনায় শব্দহীনতা আকাশ ছুঁয়ে যায়। এরপর চুপি চুপি আরও কিছু বলে ফেলে সে, যা একান্তই তার নিজের। হৃদয়ের গোপন কোণে সযত্নে লুকানো এক প্রার্থনা। সব শেষে দৃষ্টি নিজেকে সামলে নেয়। এসে ধীরে ধীরে বসে পড়ার টেবিলটায়। বাইরের আলো তখন একটু একটু করে ফুটছে। বেলা এখন 7টা। আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে চারপাশে। দৃষ্টি বইপত্র গুছিয়ে ধীরে ধীরে নিজের ঘর থেকে বেরিয়ে আসে। বারান্দায় পা রেখে থমকে দাঁড়ায় কিছুক্ষণ। তাজা সকালের হাওয়া আঁচল সরিয়ে মুখে এসে লাগলে সে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস টেনে নেয়। একটু পর আঁচলটা গুছিয়ে নীরবে পা ফেলে সে চলে যায় রান্নাঘরের দিকে। দৃষ্টি ছিল তার মা বাবার একমাত্র আদরের ধন। যতদিন তারা ছিলেন, আগুনের তাপে তার ছায়াও পড়তে দেয়নি কেউ। রান্নাঘরের দিকে চোখ তুলে তাকানোও ছিল নিষেধের বৃত্তে বাঁধা। কিন্তু সময়, সে তো সব কিছু বদলে দেয়। আজ এতগুলো বছর পেরিয়ে এসে আগুনের ধারে দাঁড়ানো তার কাছে এখন আপনতা। শিখে নিয়েছে সে সব কিছু। চাল বাছা, সবজি কাটার ভঙ্গি, মশলার ঘ্রাণে বুঝে নেওয়া কখন কি দিতে হবে। গৃহস্থ পরিবারের গিন্নির মতোই সযত্ন হাতে সে সামলায় প্রতিটি কাজ। আর আশ্চর্য বিষয়, কাজ করতে তার ভালোই লাগে। বিশেষ করে সকালের নাস্তা সবসময় সে নিজেই বানায়। রান্নাঘরের দাওয়ায় পা রাখতে মুখোমুখি দেখা হয়ে যায় মরিয়মের সঙ্গে। শাড়ির আঁচল কোমরে গুজে মাথায় আঁচল টেনে রাখা সেই চেনা মুখ। চোখে এখনো সকালের কুয়াশার মতো কোমলতা। মরিয়ম এই বাড়ির কাজের মানুষ। নামেই শুধু তাই, বাস্তবে সে এই বাড়িরই একজন। নিজের রক্ত না হলেও আত্মার আত্মীয়। প্রায় 10 বছর ধরে এই বাড়িতে রয়েছে সে। সময়ের দীর্ঘ স্রোতে আপনজন হয়ে গেছে। নতুন আসা শিশু যেমন ঘরেই ঘর বাঁধে, মরিয়মও তেমনি নিজেকে এই সংসারের ছায়ায় মেলে ধরেছে। বয়স এখন 42 ছুঁয়েছে, তবু ক্লান্তির রেখা খুব একটা ধরা পড়ে না তার চোখে। দৃষ্টিকে দেখেই মুখটা জ্যোৎস্নার মতো উজিয়ে ওঠে মরিয়মের। আম্মা, আইসো তুমি? দৃষ্টিও হেসে ফেলল। চোখে মুখে ফুরফুরে একটা প্রশান্তি নিয়ে হালকা কণ্ঠে বলে উঠল, কি করো তুমি খালা? মরিয়ম শাড়ির আঁচলটা কোমরে আরও একবার গুজে নিয়ে ব্যস্ত হাতে থামিয়ে জবাব দেয়, এই তো নাস্তার লাইগে সবকিছু তৈরি করছি। আজকে তো মেলা কাম, বুঝছো না? উজান বাবার বন্ধুরা আছে ঘরে। শেষ কথাটার সঙ্গে সঙ্গে মরিয়মের মুখে বিশেষ ভঙ্গি দেখা গেল। কথার ফাঁকে ফাঁকে কিছু না বলা কথা ঝরে পড়ল চোখের ভাষায়। দৃষ্টি কিছু বলল না, শুধু মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আর কোনো কথা না বলে এগিয়ে গেল চুলোর দিকে। দুহাত গুটিয়ে চুলার পাশে দাঁড়িয়ে কাজে লেগে পড়ল। চিন্তাগুলোকে ছাকা আটার মতো মনের কোণায় সরিয়ে রেখে দিল। একে একে সজাগ হতে লাগলো সকলে।
তুবা আফরা উঠেছে। ও ঘর থেকে বেরিয়ে এলো নয়ন। ঘরের ভেতরে একটা ব্যস্ততার ঢেউ ছড়িয়ে পড়েছে। মরিয়ম একে একে সবাইকে কলপাট দেখিয়ে দিল, আর এই ফাঁকে আগে ভাগেই দৃষ্টি শেষ করে ফেলে সকালের নাস্তা বানানো। এর মধ্যে কোনো রকমে এক টুকরো রুটি তুলে নিল মুখে। খাবার শেষ, আর কারো সঙ্গে কথা না বলে সোজা চলে গেল নিজের ঘরে। কলেজে যেতে হবে আজ, সময় বেশি নেই। আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজের চারপাশে গড়ে তুলল এক পর্দার প্রাচীর। কালো বোরকাটা গায়ে জড়িয়ে নিল প্রথমে, তারপর মাথায় জড়ালো এক লম্বা হিজাব, সবশেষে তুলে নিল নেকাব, মুখটুকু ঢেকে নিল নিপুণভাবে। এরপর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ধীর পা ফেলে চলল অরুণার ঘরের দিকে। অরুণার ঘরটা দিনের আলোয় খানিক নিস্তব্ধ অন্ধকারে ঢাকা। হার্টের অসুখ বহুদিনের সঙ্গী অরুণার, তাই বেশি হাঁটাহাঁটি এমনকি হালকা পরিশ্রম হয়ে উঠেছে তার জন্য বিপজ্জনক। নামাজ পড়ে শুয়ে পড়েছিলেন অরুণা। এখনো চোখে অবসাদের ছায়া, মুখে ক্লান্তির রেখা। দৃষ্টি চুপচাপ এগিয়ে গিয়ে বিছানার পাশে বসলো। নরম গলায় ডাক দিল, বড় মা, ওষুধটা খেয়ে নাও। অরুণা চোখ মেলে তাকালো দৃষ্টির দিকে। এক চিলতে হাসি খেলে গেল তার মুখে। ক্লান্ত হলেও সেই হাসির ভেতরে আছে এক অদ্ভুত মায়া। দৃষ্টি হাত বাড়িয়ে ওষুধটা দিল অরুণার হাতে, আরেক হাতে ধরে রাখলো পানির গ্লাস। অভ্যস্ত ভঙ্গিতে ওষুধ খাইয়ে দিল। এটা প্রতিদিনের এক অমোঘ নিয়ম। এই নিয়মের ভেতরে লুকানো অপরিসীম যত্ন, অভিভাবকতুল্য কোমলতা। ওষুধ খেয়ে আবার বিছানায় হেলান দিল অরুণা। দৃষ্টি তার কপালের চুলগুলো সরিয়ে দিল আলতো করে, এরপর হেসে বিদায় নিয়ে চলে গেল। নাস্তার টেবিলে একে একে বসেছে সকলে। ফ্রেশ হয়ে সকালবেলার ব্যস্ততায় মিলেছে এক চিলতে জামায়াত। কলপাড়ের পানি গড়িয়ে গেছে অনেক আগেই। এখন চলছে রুটি সবজি আর গরম চায়ের ঘ্রাণের মাখামাখি। প্রভাত ভোজন। অরুণা আর মরিয়ম দুজনে মিলে সবাইকে নাস্তা দিচ্ছে। মা, এখনো রাগ করে থাকবে? হুট করে এই কথাটা বলে উঠল উজান। কিন্তু অরুণা নিরুত্তর রইল। শুনেও না শোনার মতো করে নিজের কাজ চালাতে লাগলো। অরুণাকে চুপ করে থাকতে দেখে উজান আবার বলে উঠল, যদি কথা না বলো আমি কিন্তু সত্যি সত্যি কিছু খাবো না। একটা মুহূর্তের নীরবতা। তারপর অরুণা হঠাৎ খুব গভীর কণ্ঠে বলল, মরিয়ম, আমি এখন খাবো না। ওদের খাওয়া হলে তুই খেয়ে নিস। আর কিছু না বলে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল অরুণা। ঘরের ভেতরটা হঠাৎ করে অদ্ভুত এক নীরবতায় ভরে গেল। তার মাঝেই নীরবতা ভেঙে হঠাৎ জিদান চায়ের কাপটা হাতে নিয়ে খেয়াল করে জিজ্ঞেস করলো, আচ্ছা দোস্ত, তোদের বাড়িতে আরেকজন কাজের মেয়ে আছে না? কোথায় গেল সে? জিদানের কথা শুনে হঠাৎ করেই কাশিতে আটকে গেল উজান। মুখে থাকা পানির গ্লাসটা ধরে রেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। চুমুক দেবার মুহূর্তে এমন প্রশ্ন যে আসবে সেটা তার কল্পনাতেও ছিল না। পাশ থেকে মরিয়ম থমকে গেল। চোখের কোণে বিস্ময় আর গলায় এক পশলা রুক্ষতার ছায়া এসে ভেসে উঠল। এই বাড়িতে আমি ছাড়া তো আর কোনো কাজের লোক নাই বাবা। কার কথা কইতাছেন আপনি? জিদান একটু থতমত খেয়ে বলল, আরে ওই মেয়েটা শাড়ি পরেছিল, আমাদের সামনে ঘোমটা টেনে রেখেছিল, একটু চাপা স্বভাবের, চুপচাপ। মরিয়ম এবার মুখ তুলে সোজা তাকালো তার চোখে। গলায় ক্ষীণ বিস্ময় নিয়ে বলে উঠল, কার কথা কন আপনি? দৃষ্টি আম্মাজানের? জিদান বোকার মতো মাথা নাড়তে নাড়তে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাই, দৃষ্টি। মরিয়ম এবার জোরালো স্বরে বলে উঠল, আম্মাজান তো কাজের লোক না, আপনাকে ভুল হইছে, উনি তো উজান বাবার খালাতো বোন। মরিয়মের কথায় উপস্থিত সকলে থমকে গেল। নয়ন, আসিফ, আফরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে, আর জিদান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে উজানের দিকে। নিজের খালতো বোনকে শেষমেশ উজান কাজের লোক বলে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। কেন? এই জন্যই কি আর একবারও তাদের সামনে আসেনি দৃষ্টি? ওদিকে উজান এখনো কেসেই যাচ্ছে। ঘটনাটা এতটাই আকস্মিকভাবে ঘটেছে যে মরিয়মকে থামানোর সুযোগ পর্যন্ত পেল না উজান। তোবা তাড়াতাড়ি এগিয়ে এসে উজানের পিঠে চাপড় দিতে লাগলো। কিছুক্ষণ পর কিছুটা শান্ত হয়ে উজান বলে উঠল, খালা, তুমি এখন যাও, না হলে এরা বক বক করে তোমার মাথা খেয়ে ফেলবে। মরিয়মও আর কথা না বাড়িয়ে সেখান থেকে সরে গেল। মরিয়ম সরে যেতেই অবাকের স্বরে জিদান বলে উঠল, এই মামা, তুই আমাদের মিথ্যা বললি কেন? আর নিজের খালতো বোনকে কাজের লোক বললি কেন? মেয়েটা কি পরিমাণে ইনসাল্টেড ফিল করেছে আমাদের সামনে। এরপর রক্তচক্ষু নিয়ে জিদান তাকালো তুবার দিকে। কর্কশ স্বরে বলে উঠল, কিরে তুবা, কালকে যখন বললাম তখন খুব তো তেড়ে এসেছিলি আমার দিকে, এখন চুপ করে আছিস কেন? জিদান, তুই ওই মেয়ের জন্য এমন করছিস কেন? খানিক রাগত স্বরে কথাটা বলে উঠল তুবা। জিদান আবার কিছু বলতে যাবে তার আগেই উজান সবাইকে থামিয়ে বলে উঠল, ওই মেয়েকে নিয়ে কারো মাথা ঘামানোর প্রয়োজন নেই, তোরা নিজেদের মতো এনজয় কর। খাওয়া শেষ হলে আমরা বাইরে যাব। উজানের কথায় কেউ আর কথা বাড়ালো না।
চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। বেলা পেরিয়ে এখন 1টা এসে দাঁড়িয়েছে। সেই সকালের নাস্তার পর থেকে উজানরা বাইরে। আধা শহরে আধা প্রকৃতির এই এলাকা জুড়ে তাদের অবাধ চলন। বিস্তৃত অঞ্চলের বুক চিরে বয়ে চলেছে এক অপার নদী, যার ধারের সরু কাঁচা পথ ধরেই যাতায়াত হয় স্থানীয় বাজার ঘাটে। আজ তারা সবাই এসেছে নদীর পাড়ে। নিঃস্বর্গ আর নির্জনতায় ভেজা এক নরম দুপুরের গহীন আহ্বানে সাড়া দিয়ে তুবা আর আফরা নদীর বুকে হেলে পড়া আলোকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। এক পাশে জুতা খুলে বসে পড়েছে জিদান, নয়ন আর আসিফ। তারা নদীর জল তরঙ্গ ছুঁয়ে ফিরে যাচ্ছে কোনো শৈশব স্মৃতির কাছে, যেখানে সময় ছিল ধীর আর পৃথিবী খানিকটা কম জটিল। আর তাদের সবার থেকে একটু দূরে নির্জনে দাঁড়িয়ে আছে উজান। চোখ তার দূরে জলে প্রতিফলিত আকাশের গভীরে। আপন মনে ভাবছে সে অনেক কিছুই। নদীর সৌন্দর্য বরাবরই তাকে বিমুগ্ধ করে। নদীর পাড়ে দাঁড়ালেই সময় আপন গতিতে বিস্মিত হয়। নির্ভীত কোনো প্রাচীন শহরের মতো থমকে থাকে নীরবে। তার স্রোত বয়ে চলে সুদূরের কোনো চিরন্তন ভাটিয়ালি শরীর। এক নিঃসীম আত্মবিস্মৃতির অভিজ্ঞান ধারণ করে। নদীর জল পুরনো দিনলিপির পাতায় রোদে ফ্যাকাশে হয়ে ওঠা প্রেমপত্র, যার প্রতিটি অক্ষর আজও অনুভবে দগ্ধ। স্মৃতিতে উজ্জ্বল কিন্তু কালি ঝাপসা। পাড় জুড়ে বুনো ঘাস আর কাশফুলের বিছানো নরম নিঃস্বর্গের জাল। বাতাসের ছোঁয়ায় শাড়ির আঁচলের মতো দুলে ওঠে প্রতিটি ঢেউ। স্মৃতির গায়ে আলতো ছুঁয়ে দিয়ে যায়। নদীর কিনারে রাখা পাথরের ফাঁকে জন্ম নেওয়া ক্ষুদ্র সবুজ গাছেরা প্রমাণ দেয় ধুলোর বুক চিরে জীবন ছায়ার খোঁজে আলো চায়। এই নদী এক আধ্যাত্মিক সঙ্গী, এক গিরো শ্রোতা, যার কাছে অনুচ্চারিত কথাটা শব্দের অনুরোধ ছাড়াই পৌঁছে যায়। সে শোনে, বুঝেও ফেলে, কোনো উত্তর চায় না, কোনো বিচার দেয় না। যখন সন্ধ্যার ছায়া ধীরে ধীরে নদীর কোল ঘেঁষে নামে, তখন তার জল রূপার চূর্ণ হয়ে ঝিকিমিকি করে ওঠে। সূর্য অস্ত যাবার আগে নদীর ঢেউয়ের কাঁধে শেষ আলো ছড়িয়ে দিয়ে যায় এক রূপবতীর বিদায়। সে সেজে ওঠে শেষবারের মতো কারো জন্য। আর ঠিক সেই মুহূর্তে দূরে কোথাও এক বাঁশির অস্পষ্ট সুরে বয়ে আসে বাতাসে। কে জানে নদীর মন কি সত্যিই শুনে ফেলে সেই সুর, নাকি সেও কোনো না বলা আকুলতার প্রতিধ্বনি হয়ে বেজে ওঠে। উজানের আনমনা দৃষ্টি তখনও নদীর বুকে ভেসে থাকা সূর্য ছায়ার সঙ্গে কথোপকথনে মগ্ন। ঠিক সেই মুহূর্তে দৃশ্যপট ভেঙে হুট করে সেখানে হানা দিল কয়েকজন অচেনা যুবক। হঠাৎই তাদের উপস্থিতিতে নদীর ধারে নেমে এলো এক বিশৃঙ্খলা। শান্ত দৃশ্যপটে চিরে এলো অস্বস্তির আজ। প্রথমে তারা এগিয়ে গেল তুবা আর আফরার দিকে, চোখে মুখে বেয়াদবির ভঙ্গি। তাদের মাঝখান থেকে একজন এগিয়ে এসে কটাক্ষ ছুড়ে দিল, কি ম্যাম সাহেব, ছবি তুলছেন? দেন না, আমরা তুইলা দিই, এত কষ্ট করতে হইব না। ছেলেটার কণ্ঠে মশকরা কিন্তু চোখে গা জ্বালানো স্পষ্ট দৃষ্টি। মুহূর্তেই সেই কটাক্ষ ধমকে থামিয়ে দিল তাদের সামনে থাকা তাদের দলেরই একটা ছেলে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি কপালে ভাঁজ ফেলে বলল, এই চুপ কর, আজে বাজে বকিস না। তার কণ্ঠের কঠোরতায় খানিক স্তব্ধতা নামলো বটে, কিন্তু সেই থেমে থাকা দীর্ঘ হলো না। এবার সে নিজেই তুবা আর আফরার দিকে তাকিয়ে গা জড়িয়ে আসা কৌতূহলে বলে উঠল, আপনারা কই থেকে আসছেন? আগে তো দেখি নাই আপনি গো, থাকেন কই? তুবার চোখে আগুন জ্বলে উঠল। কণ্ঠে ধাতব করা মতো এনে সে জবাব ছুড়ে দিল, আপনাকে কেন বলতে যাব? কে আপনি? তুবার কণ্ঠস্বরের তীব্রতায় মুহূর্তেই জিদান, নয়ন আর আসিফের দৃষ্টি সেদিকে ছুটে গেল। তারা একটু দূরে বসে থাকলেও পরিস্থিতির ছায়া তাদের ছুঁয়ে যেতেই তড়িঘড়ি করে উঠে এসে তুবার পাশে এসে দাঁড়ালো। কি হচ্ছে ভাই, এসব কি? ওদের ডিস্টার্ব করছেন কেন? কাছে এসেই দৃঢ় গলায় বলে উঠল আসিফ। তার প্রশ্ন শুনে যুবকগুলো খানিকটা হকচকিয়ে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে আগের ছেলেটার ফের ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, আপনারা কেডা? এখানে কি চাই? শব্দগুলো এতটাই কাঁচা ও ঔদ্ধত্যপূর্ণ ছিল যে মুহূর্তেই পরিস্থিতি বাতাসে আগুন লেগে গেল। নয়ন ও জিদান দ্রুত পাশে এসে দাঁড়ালো আসিফের। তুবার চোখ মুখে ক্ষোভের ঝড়, আর আফরার মুখে স্পষ্ট অস্বস্তি। অন্যদিকে দূরে দাঁড়িয়ে থাকা উজান এই সমস্ত কিছু মুহূর্তকাল নীরব তাকিয়ে দেখছিল, চোখে তার সতর্কতা। কিন্তু যখন সে বুঝলো পরিস্থিতি ফসকে যাচ্ছে, তখন আর এক মুহূর্ত দেরি করলো না। কিন্তু উজান আসার মাঝামাঝি সময় এক বিতর্ক হয়ে গেল আসিফ আর ছেলেগুলোর মাঝে। তর্কের সুর বেড়ে গিয়ে গালাগালিতে পরিণত হলো। তারপর এক ঝটকায় কে একজন অন্যকে ধাক্কা দিল। মুহূর্তেই তা গড়ালো হাতাহাতিতে। ধাক্কা, ধস্তাধস্তি, রাগে গর্জে ওঠা মুখ, সব এক মুহূর্তে বিশৃঙ্খলায় ডুব দিল। উজান দ্রুত এসে এক ধাক্কায় ছাড়িয়ে নিল দুজনকে। হচ্ছেটা কি এখানে? বজ্রপাতের মতো চিৎকার করে কথাটা বলে উঠল উজান। তার উপস্থিতিতে মুহূর্তেই থমকে গেল বাতাস। সবাই চুপ। নদীর ঢেউয়ে আওয়াজও দম আটকে এক পলকের জন্য স্তব্ধ হয়ে গেল।
তখনই ছেলেটা বিরক্তি নিয়ে তেড়ে এলো উজানের দিকে। আপনি কে? আর আমাদের মাঝে কথা কইতে আইসেন কেন? সরেন সামনে থেইকা। কথাটা বলতে দেরি ছেলেটার গাল বরাবর এক তীব্র আঘাত করতে দেরি হলো না। শটান শব্দটা গোটা নদীর পাড়ে ধ্বনিত হয়ে উঠল। এক তীব্র নির্দ্বিধা নির্মম চর ছুড়ে দিল উজান। নিঃশব্দ বজ্রের মতো আছড়ে পড়ল সেই চর ছেলেটার গালে। মুখটা সরে গেল এক পাশে, চোখে মুখে এক অপ্রস্তুত বিস্ময়। সে খানিকটা কেঁপে দাঁড়িয়ে থাকলো উজান তার সামনে এক চুলও নড়ল না। মুহূর্তেই ছেলেটার গালে লালচে রং ছড়িয়ে পড়েছে। ক্ষোভে ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে সে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর উজানের চোখের ভাষা। দাবানলের মতো উত্তাপ হচ্ছে তার ভিড়ে। রক্তচক্ষু নিয়ে উজানের দিকে তাকালো ছেলেটা। চারপাশ নিস্তব্ধ, বাতাসে থমকে দাঁড়িয়ে আছে। নদীর ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দটা অনেক দূরে সরে গেছে। দূর থেকে সবকিছুই নীরব সাক্ষীর মতো দেখছে দৃষ্টি। কলেজ থেকে ফিরতে তার প্রতিদিনের মতো এই নদীর পাড়ে সরু রাস্তা। প্রথমে সে বুঝতে পারেনি কি ঘটেছে। দূর থেকে হট্টগোল জটলা দেখে তবে এই এলাকার জন্য এমন চিত্র খুব একটা নতুন না। সে ভাবলো হয়তো সাধারণ কোনো ঝামেলা। পাশ কাটিয়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু হঠাৎ তার চোখ আটকে গেল। নির্বাক এক মুহূর্তে আফরাকে নজরে এলো তার। আসিফের পাশে ভয়ে কুঁকড়ে আছে। সে এক পলকেই থেমে গেল দৃষ্টি। পায়ের গতি স্তব্ধ। হৃদয় হঠাৎ করে একটু বেশি শব্দ করে ধুকপুক করতে লাগলো। চারপাশে এত কোলাহল, অথচ দৃষ্টির চাহনি কেবল আফরার উপরই আটকে রইল। সামান্য কাঁপা কাঁপা হাতে কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরল সে। চোখ সরাতে পারছিল না। এক অত্যন্ত দ্বিধার ভিতরে তার মনে হলো দাঁড়িয়ে থাকা উচিত না। তাই আকপিস না ভেবে সেদিকে এগিয়ে গেল। চর খাওয়া ছেলেটা তেড়ে এসে দুই হাতে চেপে ধরল উজানের কলার। উজান ধীরে চোখ নামিয়ে তাকালো ছেলেটার দিকে। পরক্ষণেই নির্ভুল নিশানায় ছেলেটার নাক বরাবর সজোরে এক ঘুষি ছুড়ে দিল উজান। এক মুহূর্তেই ছেলেটার মাথা দুলে উঠল। পা টাল খেলো, কিন্তু সে থামলো না। ছেলেটাকে দেখে মনে হচ্ছে সে রক্তলোহনকারী ক্ষুদ্র এক দানব পকেট থেকে বের করলো ছোট্ট একটা ছুরি। এলাকার পাতি নেতাদের কাছে এমন ছোট জং ধরা দু চারটা ছুরি চাকু থাকে। ছুরিটা উঁচিয়ে ছেলেটা ঝাঁপিয়ে পড়লো উজানের দিকে। ধাতব ঝলক চোখে পড়ে গেল উজানের, কিন্তু নিজের প্রতিক্রিয়া দেবার আগেই এক দমকা হাওয়া এক তীব্র ধাক্কা এসে ওলট পালট করে দিল মুহূর্তটাকে। উজান পেছনে হেরে পড়ল। উজানকে একটা ধাক্কা দিয়েছে দৃষ্টি। তার ফলস্বরূপ ছুরির আঁচলটা এসে লেগেছে ঠিক তার ডান বাহুতে। এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল দৃষ্টি। উজান হতবিহ্বল আশার চোখে তাকিয়ে আছে দৃষ্টির দিকে। উজান নিজেও বুঝতে পারলো না কি হলো। সবকিছু এতটাই আকস্মিক হলো যে তা কারো বোধগম্যই হলো না। হাতে চাপ দিয়ে রক্ত থামানোর কোনো চেষ্টাই নেই দৃষ্টির। শুধু তার জ্বলন্ত দৃষ্টি আটকে আছে ছেলেটায়। রক্তচক্ষু নিয়ে দৃষ্টি তাকিয়ে আছে ছেলেটার দিকে। নিকাবের আড়ালে তার চোখ জোড়া উত্তপ্ত লাভার মতো টকবক করছে। দৃষ্টিকে দেখে ছেলেটা থতমত মুখে বলে উঠল, দৃষ্টি ভাবি, আপনি এখানে কি করেন? দৃষ্টির দিকে তাকিয়ে কথাটা বলে উঠতেই দৃষ্টি কষিয়ে একটা চড় লাগালো ছেলেটার গালে। এইদিকে নিকাবের আড়ালে এটা দৃষ্টি শুনতেই সকলে বিস্ময় নিয়ে তাকালো তার পানে। তারা কেউ চিনতে পারেনি দৃষ্টিকে, আর চিনার কথাও না। আগাগোড়া তার কালো দিয়ে মোড়ানো। এই অবস্থায় তাকে বাড়ি থেকে বের হতেও দেখেনি কেউ। কিন্তু এত কিছু বাহিরে গিয়ে একটা কথা উজানের মস্তিষ্কে হানা দিল, ভাবি। বাকি সব কোলাহল, সব সংঘর্ষ, এমনকি দৃষ্টির রক্তাক্ত হাতটাও হারিয়ে গেল উজানের ভাবনার পেছনে। দৃষ্টিকে ওরা ভাবি ডাকছে। ভাবি? কে ভাবি? কেন? কাকে? ভাবি, এটা কিন্তু আপনি ঠিক করলেন না। ভাইয়ের কাছে বিচার দিব আমি। ছেলেটা গাল ডলতে ডলতে আওয়াজ করে বলে উঠল কথাটা। ততক্ষণে উজান হঠাৎ তেড়ে এলো ছেলেটার দিকে। এই, কে তোর ভাবি? কে তোর ভাবি? উনি আমাগো ভাইয়ের পছন্দ করা মেয়ে। আমাগো ভাই এনারে বিয়া করব, তাই আমাগো ভাবি। কে তোর ভাই? নাম বল, নাম বল। বলে এই ছেলেটার গায়ে ঝাঁপিয়ে পড়লো। তৎক্ষণাৎ আশেপাশে চোখ বুলিয়ে একটা মাঝারি সাইজের ঢাল দেখতে পেল সে। আকপিস না ভেবেই ঢালটা তুলে নিল উজান। ডাল হাতে ধরা, রাগে উত্তেজিত হয়ে সে ঝাঁপিয়ে পড়ল ছেলেটার উপর। বেধড়ক মারতে মারতে নিজের ভেতর থেকে কাপা গলায় গুঞ্জরিত করলো, ওরে ভাবি বলার এত সাহস কই পাস তোরা? কুত্তার বাচ্চা, আজকে তোদের মেরেই ফেলবো। ও আমার হবু বউ, ওর সাথে আমার বিয়ে হবে, আর আমার বউয়ের দিকে তাকালে তোদের চোখ তুলে ফেলবো। উজান কি বলছে এসব? উজানের কথা শুনে তাকে থামানো তো দূর, আরো আশ্চর্য হয়ে তাকিয়ে রইল সবাই। দৃষ্টি তো এখন একেবারে স্তব্ধ। জিভে জব্বল করছে হাজার কথার খামোশি, কিন্তু মুখ খুলছে না। তবে উজান যেভাবে আগুন ঝরাচ্ছে, মনে হচ্ছে আজ এই জায়গায় কিছু না কিছু হয়ে যাবে। পাশের গলিতে মাটির উপর চারপাশে মানুষ জড়ো হতে লাগলো। কেউ এগোচ্ছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে।
এক সময় আর অপেক্ষা করতে না পেরে দৃষ্টি চোখ তুলে তাকালো আফরার দিকে। আপু, আপনার বন্ধুকে থামতে বলুন, লোকজন জমছে পরে ঝামেলা হবে। দৃষ্টির কথা শুনে আসিফ, নয়ন আর জিদান একসাথে এগিয়ে এসে শক্ত হাতে উজানকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তিনজন মিলে যতই টানাটানি করুক, উজানের চোখ থেকে এখন আগুন ঝরছে। এরপর কোনো রকমে টেনে নিল উজানকে। পিছনের ছেলেগুলো রাস্তার মাঝখানে লুটোপুটি খাচ্ছে। মাথা তুলে ওঠার আগেই উজান আবারও জোর গলায় বলে উঠল, শুয়োরের বাচ্চা, যদি তোদের ভাইয়ের কলিজায় দম থাকে তাহলে বলিস আহমির উজান চৌধুরীর হবু বউয়ের দিকে হাত বাড়াতে। ওই হাত যদি আমি কেটে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে না খাইয়েছি, তাহলে আমার নাম উজান না।